আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। দিচ্ছি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল, সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে। আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে তোমাদের মাঝে চলে আসছি, ইতিহাসের প্রথম এমন একজন ব্যক্তির সামনে ব্যারিস্টার সুমন দাঁড়িয়েছেন। তো অবশ্যই সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। শেখ হাসিনা ব্যারিস্টার সুমনের কাছ থেকে হিসাব চাচ্ছে, তো অবশ্যই ব্যারিস্টার সুমনের কাছে হিসাব থাকবে না, এটা কি কথা? সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই পাশে থাকো। চলো ভিডিওটা দেখে আসি, অবশ্যই বাকি কথা আমরা ভিডিও শেষে বলে নিচ্ছি। দুর্নীতির হিসাব আবার ব্যারিস্টার সুমনের কাছে থাকবে না, এটা তো হতে পারে না। ব্যারিস্টার সুমন এবার এমন এক ব্যক্তির মুখোমুখি হচ্ছে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দুর্নীতির হিসাব ছিলেন এবং দুর্নীতিবাজদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বললেন, এবং ব্যারিস্টার সুমন কীরকম মানবতার মানুষ সেটাও আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। বিশেষ করে দুর্নীতির বিষয়টা আজকের সংসদে যেভাবে তুলে ধরেছেন সেটা শুনলে পুরোটাই অবাক হয়ে যাবেন। চলুন ব্যারিস্টার সুমন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোমুখি সে বক্তব্য শোনার আগে ব্যারিস্টার সুমন তার চা বাগানের মানুষের জন্য, যারা ব্যারিস্টার সুমনকে ভালোবেসে তার জনসভায় উপস্থিত হয়েছিল, সেই সমস্ত মানুষদের জন্য ব্যারিস্টার সুমন এবার ৭৬,০০০ টাকা তাদেরকে দিয়েছিলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছিলেন, চলুন আমরা একটু সেটা শুনে আছি। ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন। বিশেষ করে ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন, সত্যকে যারা ভালো বা অন্যান্য যারা, আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট। তোমার 9টা বাড়ি আছে ভাই, তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে, এগুলা হবে না। শুনেন, আমি বারবার বলি না যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা পাই। হাজার হাজার নৌকার কর্মীরা বইটা পাইতেছে, আর এই মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গোলাপের সাহেবের মতো ফজা ভাইরা। এটা যদি দীর্ঘদিন চলে, দল এবং জাতি নষ্ট হয়ে যাবে। আব্দুল সুবহান গোলাপ সাহেব, যিনি মাদারীপুরের এমপি, উনি 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত 9টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় 40 কোটির উপরে। এবং বাড়ি কিনছেন কখন? উনি যখন বাংলাদেশে ছিলেন। এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশের থেকে টাকা নিয়ে বিদেশে কোনো বাড়ি করতে পারবেন না। উনি পিজাতে কাজ করছেন, উনি ড্রাইভার ছিলেন। যেমন আমি লন্ডনের ড্রাইভার ছিলাম, আমি তো কোনোভাবে আমার বারের বেতনটাই তুলতে পারি নাই, তাও আমার $3-4 আমার এই পাউন্ড আমার ঋণ করতে হয়েছে। তার উপর আবার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে, উনি যদি 1980 সালে বাড়ি কিনতেন তার কথা ছিল। উনি যখন 2009 থেকে এখানে সরকারি দায়িত্বে আছেন, এরপরে 2014 সালে ওনার কেনা শুরু। এর মানে যখন আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসলো, আর 19 সাল পর্যন্ত 5 বছরে উনি 9টা বাড়ি কিনছেন 40 কোটি টাকার। আরে এর মানে হচ্ছে কি, ওই সময় তো আর উনি লন্ডনে আমেরিকায় না। যদি বুঝতাম যে আমেরিকায় আছেন, কাজ করতেছেন, তাও একটা কথা ছিল। এর মানে হচ্ছে কি, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট। এখানে অভিযোগ আছে স্পষ্ট যে উনি নির্বাচিত হওয়ার পর 7 মাস পরে, শপথ নেওয়ার 7 মাস পরে উনি উনার আমেরিকান নাগরিকত্ব সারেন্ডার করছেন, যেটা পুরাপুরি আইন বিরোধী এবং এটাও তো তদন্ত হওয়া দরকার। আর আরেকটা জিনিস শুনেন, এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না, কারণ আপনি আওয়ামী লীগ করেন। আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে, তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি, তাও দেশটা ভালো থাকুক। অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন? আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি, সে তো, তার তো কোনো দল থাকে না। দেখেন মুস্তাকও তো আওয়ামী লীগ করতো, খন্দকার মুস্তাক, কিন্তু সে তো ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে। এর মানে আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী লীগের সাথে বেইমানি করবে না। দেখেন, এই লোকটা যদি 9টা বাড়ি বানাই থাকে, আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে, তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটারে খাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে 1 টাকা 2 নাম্বারই করে নাই, এরা বঙ্গবন্ধুরে ধারণ করে। শুনেন, বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন, এটা একসাথে হইতে পারে না। গোলাপ সাহেব, আমি যেটা সাংবাদিক মাধ্যমে শুনলাম, উনি 500 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। এই যে আমি যে এইসব কথাগুলো বলছি, এগুলা নাকি ওনার মানহানি হয়েছে। উনার মানহানি যদি মনে হয় তো উনি মামলা করতেই পারেন। এখনো মামলাটা ফর্মুলেটি হয় নাই। আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয়, এই টাকাটাই নাকি এখনো দেন নাই। তবে উনি মামলা করলে, আমি যেভাবে মামলা করছি ওনাকে ফেস করতে হচ্ছে। উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন, আমি ফেস করবো। এখানে তো লুকালুকির কিছু নাই। আমি তো এখনো বলছি
যে আমি যা বলছি এগুলো আমি স্ট্যান্ড করতেছি, আমার জাস্টিফিকেশন আছে। আমি তো আমার কথা বলি নাই, আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে, যেটা ডেইলি স্টার বলছে, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন, তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়ে যায় না। আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন, যে দলেরই হন না কেন, দেখুন আমি যে আদর্শটা ধারণ করি বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু 1973 সালেই বলে গেছেন যে কোনো দুর্নীতি অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায় তিন আনা স্ট্যাম্পে আমাকে পাঠাই দিয়েন, আমি ব্যবস্থা নিব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে। এটা 73 সালে বলে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে নিউ ইয়র্কে উনি বলছেন যে নিজের দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না, এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরও দুর্নীতি করতে হবে কেন। এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি, এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন আপনি কোনো দিন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে নিজের দলের এইরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা কি তদন্ত করব না? তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে কি দিচ্ছি বা কি বলবো, তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো? এই জন্য আমার কাছে মনে হয়েছে আমি প্রথমে আমি কিন্তু এই দলটা করি, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। বঙ্গবন্ধু দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙিয়ে আপনি দুর্নীতি করবেন, তাও সীমানা ছাড়িয়ে, এটা হইতে পারে না। এই জন্য আমি কোর্টে গেছি। কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার কোর্টগুলাকে অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে 4 মাসের মধ্যে দুদককে ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট জমা দিবেন। সৈয়দ আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন। এটা এখন ফেরত আসার সময় আসছে যে ওনার এই কথাটার একটা গুরুত্ব আছে। আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে। আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট। তোমার 9টা বাড়ি আছে ভাই, তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে, এগুলা হবে না। শুনেন আমি বারবার বলি না যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা পাই। হাজার হাজার নৌকার কর্মীরা বইটা পাইতেছে আর এই মজা মারতেছে হচ্ছে গিয়ে। সম্মানিত ভিউয়ার্স, তোমরা ভিডিওটা দেখতেই পারছো। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন হচ্ছে এমন একজন ব্যক্তি যে সে যে জায়গায় দুর্নীতি আছে ওই জায়গায় হচ্ছে সে যাচ্ছে এবং কি প্রতিবাদ করছে। তো সম্মানিত ভিউয়ার্স, শুধু সে এমপি হওয়া কালীন শুধু এগুলো করছে না, যে যখন এমপি ছিল না তখনও সে সবসময় সত্যর কথা বলতো, সত্য প্রতিবাদ করতো। তো এখন তো সে হচ্ছে এমপি হয়েছে, এখন হচ্ছে প্রধানমন্ত্রীকেও হচ্ছে সে ছাড় দিবে না। তো সম্মানিত ভিউয়ার্স, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবা না, জানিয়ে দিবা তোমাদের মন্তব্য। তো অবশ্যই পাশে থাকো পরবর্তী ভিডিওর জন্য।